দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৯ প্রাণহানি, অলৌকিকভাবে বেঁচে গেছেন ২ জন। ইঞ্জিনে পাখির আঘাতে এই অঘটন, ধারণা ফায়ার সার্ভিসের। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধানের কবর হবে বললেন হাসনাত। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। যে কোনো সময় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন বললেন সিইসি। নির্দিষ্ট তারিখে সংস্কার সুপারিশ পেশের আশা কমিশনের প্রধানের। এবং কাল থেকে অস্থায়ী পাশের সচিবালয়ে প্রবেশাধিকার পাবেন সাংবাদিকরা বললেন তথ্য উপদেষ্টা। আগের সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় অগ্নি নির্বাপক সংস্থার ধারণা বার্ড স্ট্রাইক বা ইঞ্জিনে পাখির আঘাত থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হচ্ছে। মর্মান্তিক ওই দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু হয়েছে। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ২ জন। সুরাইয়া মুনির ডেস্ক রিপোর্ট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয় জেজু এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। এতে ১৮১ আরোহীর ১৭৯ জনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ২ জনকে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় অগ্নি নির্বাপন সংস্থার প্রধান লি জিওং হিউন বলেছেন, খারাপ আবহাওয়া অথবা পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আবার বিমান কর্মকর্তাদের ধারণা, পাখির সঙ্গে ধাক্কা লাগায় ল্যান্ডিং গিয়ারে জটিলতার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং করে, এরপর রানওয়ে থেকে ছিটকে পাশের কোনো অবকাঠামোয় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। যদিও বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বলছে দুর্ঘটনার সময় আকাশ ছিল নীল ও স্বচ্ছ, যার অর্থ খারাপ আবহাওয়ার কারণে বিমানটির দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম। তাছাড়াও উড়োজাহাজের ভেতরে থাকা এক যাত্রী দুর্ঘটনার আগ মুহূর্তে তার আত্মীয়কে এক বার্তা পাঠান। উড়োজাহাজের ডানায় একটি পাখি আটকে আছে, ফলে বিমানটি অবতরণ করতে পারছে না। এদিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময়কার একাধিক ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। এমনই একটি ভিডিও ফুটেজে দেখা গেছে মুয়ান বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পর উড়োজাহাজটি ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে এক যাত্রী ও একজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করার কথাও জানায় তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। ৩১ ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, এই ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে যা সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। আগামী ৩১ ডিসেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশে, কি ঘটবে কেন্দ্রীয় শহীদ মিনারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের একের পর এক রহস্যময় পোস্ট নিয়ে আলোচনা চলছিল দেশ জুড়ে। রহস্যের জট খুলতে রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকিয়েই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই, আহ্বানেই তারা বিশ্বাস রেখেছে, এদেশের মানুষ আস্থা রেখেছে। এতে সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে, যেখানে সমবেত হবেন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এবং নিজেদের আকাঙ্ক্ষার কথা বলবেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। ৭২-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। ওই দিন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা সহ মুজিববাদী সংবিধানকে কবর দেয়া হবে। মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে। আওয়ামী লীগের
এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে। যারা দেশ পরিচালনায় আসবেন তাদের জন্য এটি হবে একটি নির্দেশক। এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। জুলাই বিপ্লবে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে বলেও মন্তব্য করেন সার্জিস। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর সরকারের বেঁধে দেওয়া সময়ের আগেই সংস্কার কমিশনের সুপারিশ পেশ করা হবে বলে জানালেন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রোববার নির্বাচন ভবনে একান্ত বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। আগামী 3 জানুয়ারি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করেছে সরকার। প্রতিবেদনটি চূড়ান্ত করার আগে ইসির কোনো সুপারিশ আছে কি না তা জানতে রোববার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে একান্তে বৈঠক করেন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার। বৈঠক শেষে তিনি জানান, আগামী নির্বাচনে না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ ইভিএম ব্যবহার না করতে প্রাথমিক প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। এ সময় কমিশনের কোনো সংস্কার সুপারিশ আছে কি না তা জানতে চাওয়া হয়। আমাদের সুপারিশ চূড়ান্ত করার আগে ওনাদের কাছ থেকে জানতে চাইলাম যে ওনাদের কোনো সুপারিশ আছে কিনা। তো ওনারা বলছেন যে ওনারা সুপারিশ থাকলে দেবেন। ইভিএম এর ব্যাপারে প্রশ্ন আউট হয়েছে, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি ওটা ইভিএম ব্যবহৃত হওয়া উচিত নয়, না ভোটের বিধান। এইগুলো তো না ভোটের বিধানের সবাই পক্ষে। বৈঠক শেষে মোহনা টেলিভিশনের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত যে কোনো তারিখে নির্বাচন করতে কমিশন প্রস্তুত। আমাদের সাথে আলোচনা করতে এসছে যে ওনারা তো সংস্কার কমিশনের রিপোর্ট বোধহয় খুব শীঘ্রই দিয়ে দিবেন। তো আমাদের কোনো সুপারিশ বা কোনো কিছু বক্তব্য আছে কিনা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে আমরা যেগুলো ফিল করছি জানিয়েছি। ডিলিমিটেশন সংক্রান্ত কিছু আছে, ভোটার লিস্ট সংক্রান্ত কিছু আছে, এইগুলো আর কি যেগুলো ইলেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলোর ব্যাপারে আমাদের কিছু সুপারিশ থাকবে। কারণ এটা ওনারা সুপারিশ করুক আর না করুক, এগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে, কারণ নাহলে আমরা ডিলিমিটেশনটাকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকা ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ বেশ কিছু পরামর্শ সংস্কার কমিশনের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। মিনিমাম সংস্কার করে হলে এই বছরের শেষের দিকে, আর যদি সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয় হয়তো জুন মাস এসে যাবে পরের বছরের। আমরা ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখতেছি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের পাশাপাশি দেশের ভেতরে কয়েকটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা দেখে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে বলে অভিযোগ করে তারা বলেন, ভোট ভাতের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। তানজিদ ভুইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যম কর্মীদের তিনি অভিযোগ করেন, 5 আগস্টের পর একটি ইসলামী রাজনৈতিক দল ইসলামী ব্যাংক ও পাড়া মহল্লা টার্মিনাল দখল করে নিয়েছে। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ তো এটাও জানে কারা পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ ঠিকই জানে। ঘোলা পানিতে মাছ শিকার করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলেও অভিযোগ করেন রিজভী। ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলের নেতারা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। অনেক রক্তের বিনিময়ে যে অর্জিত গণতন্ত্র, যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, সেটা যাতে 2-1 জনের কারণে আমাদের এই বদনামের শিকার হতে না হয়, সেজন্য আমরা কাজ করি। আমরা চাই যে জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। আজকের এই সরকার একটা অনির্বাচিত সরকার, দীর্ঘদিন চলতে পারে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ঘাপটি মেরে বসে আছে। আওয়ামী লীগের দোসরদেরকে মন্ত্রণালয়ে রেখে
এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে, তারা কিন্তু আরেকবার আগুন লেগেছিল মাল বহনকারী বাড়ির মধ্যে, 7 দিন পর পর 2টা বাড়িতে আগুন লেগেছিল, আনসার বিদ্রোহ হলো, আরো কত কিছু হবে, কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেব। কেন? জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আগে বলে না, আমিও বলছি। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা সেনানিবাসে শহীদ জাহাঙ্গীর গেটের সামনে প্রায় 3 ঘন্টা অবস্থানের পর অবরোধ তুলে নিলে গত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ 3 দফা দাবিতে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে আজ সকাল 11:15 থেকে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আমাকে কোয়ার্টার কার্ড রেখে কোয়ার্টার কার্ড থেকে নিয়ে আসে কর্পোরাল র্যাঙ্ক ডাউন করে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আমি সম্মানের সাথে আমি তো এলাকা মুক্ত হতে পারি, সবাই জানে যে আমি কোনো অকারণ করছি, এই জন্য আমাকে চাকরিচ্যুত আমি পুনরায় ইউনিফর্ম ফেরত চাই। চাকরিচ্যুত করা হয়েছে, আমি আমার অধিকার ফেরত চাই, আমি আমার পেনশন ফেরত চাই। আমাদেরকে বাহিনীর প্রধান থেকে নির্দেশ করা হয়েছে, তারা আমাদের সকল দাবি দাওয়া মেনে নিয়েছে এবং 5 দিনের ভিতরে আমাদেরকে আগামীকাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। সাংবাদিক প্রবেশের ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সচিবালয় সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকদের আগের স্থায়ী ও অস্থায়ী সকল অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হবে জানান তথ্য উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। রোববার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে 21 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে প্রবেশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যের বৈঠক শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল হক জানান, বৈঠকে সচিবালয় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়ার দাবি জানানো হয়েছে। সিদ্ধান্ত এটা এসেছে যেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফ এর সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। এ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, সোমবার থেকে সীমিত পরিসরে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে। জানান, সচিবালয়ে প্রবেশের পুরনো সব পাস বাতিল করা হয়েছে। থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় মিলিতভাবে আমরা একটা ব্যবস্থা করব। একটা সীমিত সংখ্যা, হয়তো আগের মতো এত হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে আমরা অস্থায়ী করে দিব। 3000-এর বেশি সাংবাদিকদের নাম সর্বস্ব ভুয়া পাস পুনর্মূল্যায়নের কথা জানান তথ্য উপদেষ্টা। 3000 প্লাস অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিব। গত বুধবার রাতে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিলের পাশাপাশি সাংবাদিক প্রবেশেও সাময়িক বিধিনিষেধ দেয়া হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দাবি মেনে নেয়ার আশ্বাসে প্রায় 45 ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। এতে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে অভ্যন্তরীণ নৌপথ। চাঁদপুরে জাহাজের 7 নাবিককে নৃশংসভাবে হত্যায় জড়িতদের গ্রেফতার সহ 4 দফা দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশন। নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। উষা ফেরদৌসের প্রতিবেদন। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় জড়িতদের বিচার ও তাদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে দেশ জুড়ে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রায় 45 ঘণ্টা পর স্থগিত ঘোষণা করা হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে পণ্যবাহী নৌযান চলাচল। সরকার থেকে আমাদের শ্রমিক সংগঠন থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে, এই জন্য এটা প্রত্যাহার করা হয়েছে। আমাদের দাবি তো মনে হয় মানছে, যে কোনো একটা প্রশিক্ষণ মাইনা
এখন রাত্রে মনে হয় 10টার পর থেকে ছাড়ছে। সমস্ত বাংলাদেশের নৌ পরিবহনে যারা চলে সবারই ক্ষতি হয়েছে, এখন কিছুটা স্বাভাবিকের মধ্যে আসলো। বিডব্লিউটিসিসির তথ্য অনুযায়ী নৌযান শ্রমিকদের ধর্মঘটের ফলে দেশের ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজ আটকা পড়েছে, যেখানে পণ্যের পরিমাণ ১০ লাখ টনের বেশি। এদিকে অপেক্ষাকৃত কম খরচে মালপত্র পরিবহনে বিশ্বব্যাপী জনপ্রিয় নৌপথ। আপনার কাছে বলছি, আপনি একটাই করছেন, পরে তামা করে ধইরা মারধর করবে, তামাকে তো বলার মতো সুযোগ নেই। এখনো মুন্সিগঞ্জ এলাকা দেয়া এখনো লোকজন মনে করেন থামায়া মারধর করে টাকা পয়সা রাখে, আগে রাখতো পুলিশে, এখন হয় পাবলিকে। নদীতে আমরা চলি, কোনো নিরাপত্তা নাই। দেশের বেশ কিছু এলাকার নৌ রুট রীতিমতো আতঙ্কের। তার মধ্যে উল্লেখযোগ্য চাঁদপুরের হাইমচর, দর্শানী, মাছের চর, মুন্সিগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জের কলাকাইট্টা, পদ্মা নদীর শিবচর ও মাওয়া এলাকার একাধিক পয়েন্ট। মোবাইলটা মারে ধরে নদীতে ফালায় দেয়, টাকা পয়সা সবকিছু এই চাঁদপুরের পরেই। আমাকে নদীর ভিতরে লাল বয়াড়া আছে না, ওখানে আমাকে যাইলে ডাকাইতে ধরে, ডাকাইতে ধরে ফিরে আমাকে গ্যাসে দিবে, মোবাইল নিয়ে গেছে আমার। গজারিয়া নদীর আপনার এই যে আমরা এনতে নামতে মনে করেন বাম সাইডে একটা ডাকাইত আছে, ঠিক আছে। এই যে কয়েকদিন আগে আমাকে বাজারে টলার একটা সিমেন্ট নিয়ে আসার সময় মনে করেন মারধর করছে, তার যা কিছু আছে সব নিয়ে গেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সমুদ্র সম্পদের সম্ভাবনাময় বাজার দেশের অর্থনৈতিক উন্নয়নের দ্বার খুলে দিবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমদ। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। কক্সবাজারে ট্যুরিজমকে প্রমোট করা গেলে দেশের অর্থনৈতিক খাত সমৃদ্ধ হবে বলেও জানান তিনি। সভায় পর্যটন শিল্পের একবার ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বর্জন, স্বাস্থ্য শিক্ষা, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এবার দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় ৪৫,৫০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলু। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। খেলার খবর, ক্রিকেট। আর একদিন পরে পর্দা উঠছে বিপিএল এর একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে দুপুর ১:৩০টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। সন্ধ্যা ৬:৩০টায় ঢাকা ক্যাপিটালস লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। তবে একদিন আগে কয়েকটি দল ছাড়া কেউই অধিনায়কের নাম ঘোষণা করেনি। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএল এর এবারের আসরের নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আছে বাড়তি কৌতূহল। দলটির মাঠের বাইরের কার্যক্রম চলছে জোরে সোরেই। লিটন দাসের পরিবর্তে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লঙ্কান থিসারা পেরেরা। Honor to represent as a captain, especially in this kind of franchise. So I think we all well prepared because we had a nice practice session last few days. বিপিএল এ আরেক নবাগত দল দুর্বার রাজশাহী। অনেকটা তারুণ্য নির্ভর দল করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের প্রথম ম্যাচ বরিশালের মতো তারকা ঠাসা দলের বিপক্ষে। তারপরও ভালো খেলার প্রত্যয় কোচ ইজাজ আহমেদের। 2020 game, is one or two players play a good inning, bowl well, so you win the game. It's a good combination of young players and experienced cricketer as well. কাগজে কলমে এবারের আসরে বিগ বাজেটের দল ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, রিয়াদ, রিশাদদের নিয়ে গড়া দলটিকে মিনি জাতীয় দল বলাই যেতে পারে। বিদেশি কোটায় আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী ও কায়েল মায়ার্সের মতো তারকারা। কথায় আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। বরিশালের ক্ষেত্রে এমনটা হবে কিনা জানতে চাওয়া হয় অধিনায়ক তামিমের কাছে। আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। টুর্নামেন্টে আপনার মতো নাও যেতে পারে, সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে। So it's a long tournament, we'll see tomorrow. I hope to start well. আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, we need to invest on cricket. That is the most important thing. এদিকে কয়েকজন ক্রিকেটারের আপত্তির কারণে খেলোয়াড়দের অনুশীলনের ছবি ধারণ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে বোর্ড খোলাসা না করলেও এমন সিদ্ধান্তে দারুণ খুশি তামিম ইকবাল। যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, I am very happy with this setup. কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।
সোমবার শুরু বিপিএল এর এবারের আসর, কিন্তু টিকিট নিয়ে কোনো তথ্য বিসিবি জানায়নি রোববার সকাল পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর আগের দিন অন্তত টিকিট ছাড়া হবে এই আশায় বুথের সামনে সকাল থেকে দাঁড়িয়ে যান অনেক দর্শক। তাদের কারো কারো দাবি ভোর 4টা থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট সংক্রান্ত কিছু তারা জানতে পারেননি। এক পর্যায়ে দর্শকদের বড় অংশ ভিড় জমায় মূল ফটকের সামনে। নিরাপত্তা কর্মীরা ফটক বন্ধ করে দেন আগে। অবশেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করলেন ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম। শেষ মুহূর্তে পর্যন্ত যাদের সাথে এখানে সবটাই বিসিবির ব্যাপার না, ব্যাংক, আদার স্টেক হোল্ডার্স আর দেয়ার, টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত আমার মনে ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দক্ষিণ কোরিয়া বিমান দুর্ঘটনায় 179 প্রাণহানি, অলৌকিকভাবে বেঁচে গেছেন দুজন। ইঞ্জিনে পাখির আঘাতে এই অঘটন, ধারণা ফায়ার সার্ভিসের। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধানের কবর হবে বললেন হাসনাত। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। যে কোনো সময় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন বললেন সিইসি। নির্দিষ্ট তারিখে সংস্কার সুপারিশ পেশের আশা কমিশন প্রধানের। এবং কাল থেকে অস্থায়ী পাশে সচিবালয়ে প্রবেশাধিকার পাবেন সাংবাদিকরা, বললেন তথ্য উপদেষ্টা। আগের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজর। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।